সুন্দরবনের ম্যানগ্রোভগুলি ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় গোষ্ঠীর একটি প্রজাতি, যা আসলে ইন্দো আন্দামান ম্যানগ্রোভ প্রদেশের ঘাস বা ফুল জাতীয় প্রজাতির অন্তর্গত। ৯টি ভিন্ন ধরনের প্রজাতির ২৪ রকমের ম্যানগ্রোভ ভারতীয় সুন্দরবনের মধ্যে পাওয়া যায়। বেশ কিছু প্রজাতি স্থানীয়, যেমন এজিয়ালাইটিস, রোটুন্ডিফোলিয়া, হেরিটিরাফোমস, সোনেরেটিয়া অ্যাপেটালা। স্থল থেকে সমুদ্র এবং পূর্ব থেকে পশ্চিমে সুন্দরবনের ম্যানগ্রোভের মধ্যে এক ধরনের মিল রয়েছে। এ নিয়েই আজকের পর্ব ম্যানগ্রোভ। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। অ্যাভিসেনিয়া মেরিনা, এ আলবা এবং ব্রুগুইরা সিলিন্ড্রিকা এই ধরনের ম্যানগ্রোভ নিম্ন উপকূলীয় অংশে বেশি দেখা যায়। এছাড়া বি জিমনোরিজা, সেরিওপস ডিকান্ড্রা এবং রাইজোফোরা মুক্রোনাটা উজানে বেশি দেখা যায়। যদিও বিগত কয়েক শতাব্দীতে মোট ম্যানগ্রোভ এলাকা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি। জোয়ারের ফলে ভূমিক্ষয় এবং পলি বৃদ্ধির ফলে ম্যানগ্রোভ দ্রুত হারে বাড়তে থাকে। হুগলি নদীর পশ্চিম দিকে নতুন দ্বীপ গড়ে উঠেছে, যার ফলে পূর্ব দিকে আরও জমি ক্ষয় হয়েছে। ঘোড়ামারা দ্বীপ ১৯৬৮ থেকে ২০১৪ মধ্যে প্রায় অর্ধেক এলাকা হারিয়েছে। আগে বৃদ্ধি এবং ক্ষয়ের মধ্যে কমবেশি ভারসাম্য ছিল, তবে এখন ক্ষয়ের হার বৃদ্ধির চেয়ে অনেক বেশি। বিভিন্ন এলাকায় বাঁধ তৈরি এবং খাল নর্দমা তৈরি হওয়ার ফলে এই ক্ষয় বেড়েছে। আরেকটি উদ্বেগের বিষয় হল হিমালয়ের হিমবাহ থেকে গলে যাওয়া জলের পরিমাণ বেশি, যা মোহনা বরাবর ক্ষয় বৃদ্ধি করে এবং এইভাবে বেশি মাত্রায় পলি সরবরাহ করে। হাইড্রোলজিক্যাল পরিবর্তনের কারণে বন্যা এবং মাটির লবণাক্ততার কারণে ফ্লোরিস্টিক পরিবর্তন হয়, যা সুন্দরবন ম্যানগ্রোভ বনের মধ্যে সমগ্র খাদ্য শৃঙ্খলকে প্রভাবিত করে। মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের কারণে ম্যানগ্রোভ গঠনের পাশাপাশি উপকূল রেখায় বড় আকারের পরিবর্তন ঘটে। ম্যানগ্রোভ বনের ক্ষয় বা বৃদ্ধি নির্ভর করে সাধারণত ঝড়ের তীব্রতার উপর। ম্যানগ্রোভ বনগুলি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয় বা বৃদ্ধি ঘটায়। ভারতের পূর্ব উপকূলের বাকি অংশের তুলনায় সুন্দরবনে জোয়ারের প্রবাহের ফলে এর আয়তন আরও বেড়ে যায়। জোয়ার ভাটার মতো দৈনন্দিন দুর্যোগের ক্রমবর্ধমান তীব্রতার জন্য কিছু ক্ষেত্রে, যেমন জম্মুদ্বীপ, মোট এলাকা হারিয়েছে ৫০% বেশি। সাগরদ্বীপ ১৫% সংকুচিত হয়েছে এবং অন্য ৩টি দ্বীপ লোহাছড়া, সুপারিভাঙা এবং বেডফোর্ড সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। এছাড়াও ঘোড়ামারা দ্বীপ উল্লেখযোগ্যভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং অনেক লোককে বাস্তুহারা করেছে। ম্যানগ্রোভ শব্দটি উদ্ভিদ এবং বন সম্প্রদায় উভয়কেই বোঝায়। বিশ্বব্যাপী ম্যানগ্রোভ ১১২টি দেশে রয়েছে। ভারত মহাসাগর অঞ্চলে ৭ রকমের ম্যানগ্রোভ পাওয়া যায়। ১৯৯৪ সাল পর্যন্ত ম্যানগ্রোভ অঞ্চল হিসেবে ভারত ৫ম স্থানে রয়েছে। মোট ভারতীয় ম্যানগ্রোভের প্রায় ৭০% রয়েছে ভারতের পূর্ব উপকূলে, যেখানে পশ্চিম উপকূল শুধুমাত্র ১২% এবং বাকি ১৮% আমাদের দেশের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়। ম্যানগ্রোভ প্রধানত জ্বালানি কাঠ এবং মধু উৎপাদনের উপর ফোকাস করে। সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে ১৫৮৬ প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে ১৫ রকমের স্তন্যপায়ী প্রজাতি, ৮ রকমের পাখির প্রজাতি এবং ১৭টি সরীসৃপ প্রজাতি ভারতের বিরল এবং বিপন্ন প্রজাতির মধ্যে গণনা করা হয়। সুন্দরবনের গাছপালার মধ্যে একাধিক প্রজাতির ম্যানগ্রোভ পাওয়া যায়। সুন্দরী গাছ বেশি আছে বলে এই বনটির নাম হয়েছে সুন্দরবন। এখানে পাওয়া ম্যানগ্রোভের অন্যান্য প্রজাতি হল গেওয়া, কেওড়া, ধুন্দুল এবং গোরান। পোরেশিয়া কোয়ারাক্টা, মাইরিওস্ট্যাচা উইটিয়ানা এবং গোলপাতা হল এই বনের পাম গাছের প্রজাতি। বনে স্পিয়ার গ্রাস এবং খাগড়া ঘাসের
বিস্তীর্ণ ভূমি রয়েছে। সুন্দরবন বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ইকোসিস্টেমের জন্য বিশেষভাবে পরিচিত। এর ফলে সুন্দরবন বাঘের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এখানকার বাঘেরা নোনা জলে নিজেদের মানিয়ে নিয়েছে এবং দারুণ সাঁতারু হয়ে উঠেছে। বাঘ ছাড়াও সুন্দরবনে পাওয়া অন্যান্য প্রাণী প্রজাতি হল চিতল, বন্য শূকর, ছোট ভারতীয় সিভেট, রিসাস ম্যাকাক, ফিশিং ক্যাটস, লেপার্ড ক্যাটস, কমন ওটার এবং ব্ল্যাক ফিনলেস পোরপাইস। নদীর জলেও ডলফিন প্রচুর, এবং এখানে দু ধরনের ডলফিন অর্থাৎ গাঙ্গেয় ডলফিন ও ইরাবতী ডলফিন পাওয়া যায়। মোহনা কুমির যদিও বিলুপ্তির পথে, তবুও সুন্দরবনে এরা ভালো সংখ্যায় রয়েছে। পশ্চিমবঙ্গের 93 প্রজাতির সাপের মধ্যে 57 প্রজাতির সাপ এখানে পাওয়া যায় বলে জঙ্গলে সাপের সংখ্যা বেশি। এদের মধ্যে কমন কোবরা, রাসেলস ভাইপার, কিং কোবরা, ইন্ডিয়ান পাইথন, কমন ক্রাইট, র্যাট স্নেক, চেকার্ড কিলব্যাক এবং গ্রিন হুইপ স্নেক। মিষ্টি জল এবং সমুদ্রের লবণাক্ত জলে কচ্ছপ পাওয়া যায়। মিষ্টি জলের প্রজাতির মধ্যে রয়েছে ভারতীয় নরম খোলসযুক্ত কচ্ছপ, ফ্ল্যাপ শেল টার্টল এবং স্পটেড পন্ড টার্টল। সুন্দরবনে 210 প্রজাতির পাখি দেখা যায়। প্রতি শীতে প্রচুর পরিযায়ী পাখি এই বনে আসে। ওয়েডার পাখির ঝাঁক মাটির ফ্ল্যাট এবং বাড়ির পাড়ের কাছে চড়তে দেখা যায়। নানা প্রজাতির পাখির মধ্যে ওরিয়েন্টাল হানি বুজার্ড, হেরন্স, শর্ট টোড ইগল, স্যান্ড পাইপার, হুইমব্রেল, স্পুনবিল, স্টিল্টস, সবুজ শ্যাঙ্ক, কার্লিউ, ওস্প্রে, শিকারা, ব্রাহ্মণী কাইট, অস্প্রে এবং ক্রেস্টেড ই শার্প উল্লেখযোগ্য। অন্যান্য প্রজাতির পাখির মধ্যে রয়েছে সবুজ কবুতর, কর্মোরেন্টাস, সিগালস, ইগ্রেটস, কোকিল, সানবার্ড, হাঁস, গিজ এবং স্টর্কস। এই অঞ্চলে কিংফিশারের 12টি প্রজাতির মধ্যে 10টি প্রজাতি সুন্দরবনে দেখা যায়, তাই এটি কিংফিশারের স্বর্গ নামেও পরিচিত। সুন্দরবনের বনের মধ্যে দিয়ে অসংখ্য নদী ও খাঁড়ি প্রবাহিত হয় এবং প্রবাহিত জলে প্রচুর পরিমাণে মাছ ও ক্রাস্টেসিয়ান পাওয়া যায়। পেরিওফথালমাস এবং বোলেথালমাস হল উভয়চর মাছের প্রজাতি, যাকে প্রায়ই মাটির তীরে এবং জেটির কাছে সাঁতার কাটতে দেখা যায়। এই নদীগুলিতে কিছু বিপন্ন প্রজাতির মাছ দেখা যায়, যেমন গঙ্গা হাঙর, পন্ডিচেরি হাঙর এবং শোভেল নজড হোয়াইট গিটারফিশ, ইন্ডিয়ান ডগ হাঙর, হ্যামার হেডেড হাঙর, প্যাল এজ স্টিং রে, বুল হাঙর, ব্ল্যাক টিপ শার্ক, পেল এজড স্টিং রে এবং ব্ল্যাক এজড স্টিং সুন্দরবনের জলে পাওয়া যায়। সাধারণত ইলিশ, ভেটকি, পমফ্রেট, পার্শে, গুরজালি, তোপসে, অন্যান্য মাছের জাত এখানে পাওয়া যায়। কাঁকড়ার প্রজাতির মধ্যে ঘোস্ট ক্র্যাব এবং ফিডলার কাঁকড়াগুলি এই জলের সাধারণ বাসিন্দা, এবং এর সঙ্গে 2টি আদিম প্রজাতির কাঁকড়া দেখা যায়। যদিও এটি সত্য যে লবণাক্ততার কারণে ম্যানগ্রোভের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, ভারতের মতো দেশে জলে লবণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে হেরিটিরা ফোমের মতো কয়েকটি ম্যানগ্রোভ প্রজাতি ইতিমধ্যেই বিলুপ্তির পথে। এগুলি ছাড়াও 1975 থেকে 2005 সালের মধ্যে কৃষি জমির রূপান্তরের ফলে ভারতে 17,179 হেক্টর ম্যানগ্রোভ ধ্বংস করেছিল। আরও 7,554 হেক্টর চিংড়ি চাষের কারণে নষ্ট হয়েছিল। গত 30 বছরে বাংলাদেশের প্রায় 7,500 হেক্টর সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে তলিয়ে গেছে। এই ধারা অব্যাহত থাকলে আর বেশি দিন বাকি নেই যখন ডাইনোসরের মতোই ম্যানগ্রোভ জাদুঘরের নমুনা হয়ে থাকবে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবন দেশের বনজ উৎপাদনের একক বৃহত্তম উৎস। বনের কাঠ ভিত্তিক শিল্পের কাঁচামাল সরবরাহ করে। কাঠ, জ্বালানি কাঠ, পাল্প উড ইত্যাদির মতো ঐতিহ্যবাহী বনজ দ্রব্যের পাশাপাশি অন্যান্য বনজ দ্রব্য যেমন ছোলা, মধু, মোম, মাছ, ক্রাস্টেসিয়ান ইত্যাদি উল্লেখযোগ্য। সুন্দরবন দেশি ও বিদেশি পর্যটকদের কাছে
একটি নান্দনিক আকর্ষণ। সুন্দরবনের ওয়াটার হাউসবোটও পর্যটকদের কাছে সাম্প্রতিক আকর্ষণ। এর ফলে সুন্দরবনের অর্থনৈতিক মানদণ্ড নির্ধারিত হয়েছে। এ নিয়েই আজকের পর্ব, সুন্দরবনের মানুষের জীবন জীবিকা। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। সুন্দরবনের জঙ্গলের উৎপাদন থেকে রাজস্বের প্রায় ৪১% আদায় হয় এবং দেশের সমস্ত কাঠ এবং জ্বালানি কাঠের উৎপাদনের প্রায় ৪৫% আয়। বেশ কিছু শিল্প যেমন নিউজ প্রিন্ট মিল, ম্যাচ ফ্যাক্টরি, হার্ডবোর্ড, বোট বিল্ডিং, আসবাবপত্র তৈরি হয় সুন্দরবনের ইকোসিস্টেম থেকে প্রাপ্ত কাঁচামালের উপর ভিত্তি করে। কাঠবিহীন বনজ দ্রব্য এবং বৃক্ষরোপণ অন্তত ৫ লক্ষ দরিদ্র উপকূলীয় মানুষের জন্য যথেষ্ট কর্মসংস্থান এবং আয়ের সুযোগ তৈরি করতে সাহায্য করে। সুন্দরবনের বর্ষার সময় নিচু কৃষি জমি জলমগ্ন থাকে এবং গ্রীষ্মকালীন ফসল, যাকে খারিফ শস্য বলা হয়, তাই প্রধানত গভীর জলের ধান বা ভাসমান ধান। শীতকালে জমি সাধারণত ফসলহীন হয় এবং সেই শুষ্ক জমি গবাদি পশু চরানোর জন্য ব্যবহৃত হয়। যাই হোক, গ্রামের কাছাকাছি জমিগুলিতে বর্ষাকালে জলে ভরা পুকুর থেকে সেচ দেওয়া হয় এবং এখানে সবজি ফসল, রবি শস্য চাষ করা হয়। ১৯৮০ সালে যুক্তরাজ্যের ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে সুন্দরবন এলাকা অন্যতম দ্বীপ অঞ্চলে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা এবং জনসংখ্যা ক্রমশ বাড়ছে। এর ফলে এই ইকো রিজিয়নের ম্যানগ্রোভ বনের অর্ধেক কেটে ফেলা হয়েছে জ্বালানি কাঠ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সরবরাহের জন্য। তীব্র এবং বড় আকারের দুর্যোগ সত্ত্বেও এটি এখনও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে একটি। সুন্দরবন এলাকার অর্থনীতি বা অর্থনৈতিক কাঠামো মূলত কৃষি, মৎস্য ও বনজ সম্পদের উপর নির্ভর করেই গড়ে উঠেছে। কৃষি হল মানুষের অর্থনৈতিক জীবনের প্রধান ভিত্তি। এই অঞ্চলের মোট গ্রামীণ জনসংখ্যার প্রায় ৮৯%, পশ্চিমবঙ্গের জনসংখ্যার ৫৭%-এর বিপরীতে কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল। শুধুমাত্র কৃষির উপর মানুষের এত বেশি নির্ভরতা তাদের ভারসাম্যহীন অর্থনৈতিক জীবনের পরিচায়ক, যা কৃষি শ্রমিকদের দারিদ্র স্তরের একটি ব্যারোমিটার। সুন্দরবনের মানুষের আর্থ-সামাজিক জীবনে মৎস্যশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোহনা এবং উপকূলীয় মৎস্য সম্পদ, নোনা জলের জলজ সংস্কৃতির কৌশল, একই জমিতে মাছ চাষের সঙ্গে বিকল্প ধান চাষের অনুশীলন এবং ধানসহ মৎস্য সংস্কৃতির সমন্বয়ে শিল্পটি হয়ে উঠেছে বৈচিত্র্যময়। তবে মৎস্য চাষকে কৃষিকাজ হিসেবে বিবেচনা করা হয় না এবং কৃষি জমি মাছ চাষের জন্য ব্যবহার করা যাবে না। বনজ পণ্যের উপর আধুনিক মানুষের নির্ভরতা বেড়েই চলেছে। সুন্দরবনের মানুষের কাছে ম্যানগ্রোভ বন তাদের জীবিকার একটি অমূল্য উৎস। জীবিকার তাগিদে বাধ্য হয়ে মৃত্যুভয় উপেক্ষা করে প্রতি বছর ৫,০০০ কাঠমিস্ত্রি গভীর বনাঞ্চলে প্রবেশ করে। সুন্দরবন এবং আশেপাশের এলাকার জনগণের জন্য অত্যন্ত উপযোগী গাছগুলির মধ্যে রয়েছে সুন্দ্রি অর্থাৎ সুন্দরী গাছ। এটি একটি দরকারি শক্ত কাঠ দেয় এবং এটি খুঁটি, বিম, বগি, শ্যাফট, প্যাডেল, মেঝে, তক্তা এবং দেশীয় আসবাবপত্রের জন্য ব্যবহৃত হয়। তবে সুন্দ্রি প্রধানত নৌকো তৈরিতে ব্যবহৃত হয়। এখনও পর্যন্ত সুন্দরবনে এবং ২৪ পরগনা, যশোর এবং বাকেরগঞ্জের উত্তরাঞ্চলের জেলাগুলিতে ব্যবহৃত নৌকাগুলি নোনা জলের সবচেয়ে টেকসই কাঠ হিসাবে সম্পূর্ণ বা আংশিকভাবে সুন্দরী কাঠের তৈরি। এরপর আছে গোলপাতা। এর পাতা ছোলার কাজে ব্যবহার করা হয়। গেঙ্গোয়া ম্যাচ এবং ম্যাচ বাক্স তৈরির কাজে ব্যবহার করা হয়। কেওড়া একটি নরম কাঠ যা প্রধানত তক্তা, কাণ্ড, প্যাকিং কেস এবং
তক্তা বেডস্টেডের জন্য ব্যবহৃত হয়। 19 শতকে এই এলাকায় কিছু কেওড়া গাছের সন্ধান পাওয়া যায়। গোরান, এটি স্থানীয় কুঁড়েঘরের জন্য পোস্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ খুঁটি হিসেবে সেটাকে লাগানো হয়। গোরানের ছাল ট্যানিংয়ের জন্য ব্যবহার করা হয়। গোরান হল রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস। ধুন্দুল, ধুন্দুলের কাঠ পেন হোল্ডার তৈরির জন্য ব্যবহার করা হয়। হেন্তাল, তরুণ হেন্তালের কাণ্ডটি হাঁটার লাঠি হিসেবে ব্যবহার করা হয় এবং বড় হেন্তাল গাছগুলিকে ছাদের ভেলা এবং বিম হিসেবে ব্যবহার করা হয়। পাতাগুলি দেশীয় কুঁড়েঘরের খোসার জন্য ব্যবহার করা হয়। কাঁকড়া, এটি একটি শক্ত এবং টেকসই কাঠ যা দেশীয় কুঁড়েঘর, তক্তা এবং দেশীয় আসবাবের সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। গাছটি সুন্দরবন অঞ্চল জুড়ে পাওয়া যায় এবং এর কাঠ লগে রপ্তানি করা হয়। খলসি, এটা একটা নরম কাঠ যা মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। শিংড়া, এটিও জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয়, যা সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় জ্বালানি। ক্রাইপ, এটা একটা শক্ত কাঠ যা মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এক একটি দল সাধারণত 10 বা 15 জন পুরুষ নিয়ে গঠিত। 4 মাস তারা অনুপস্থিত থাকে। তারা গাছ কাটে, কাঠ কাটে এবং ভেলা বাঁধে। ভেলা প্রস্তুত হলে দলের কেউ কেউ সেগুলোকে বন্যার জলে ভাসিয়ে ডেলিভারির জায়গায় নিয়ে যায়, আর বাকিরা কাঠ কাটার কাজ করে। সুন্দরবন থেকে রপ্তানির দুটি প্রধান অর্থনৈতিক উৎস বন আর কৃষি। সুন্দরবন থেকে প্রধান রপ্তানি হচ্ছে কাঠ, জ্বালানি কাঠ, বেত, নল, ছোলা পাতা, মধু, মোম, শাঁসচুন, চাল, গুড় বা কাঁচা চিনি। সুন্দরবনের ধানের ফসল স্থানীয় খরচের জন্য যথেষ্ট। উদ্বৃত্তটা রপ্তানি হয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। দেশভাগের পরের বছরগুলিতে বিশেষ করে সুন্দরবনের বাসিন্দারা কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে শহুরে জীবনের স্বাদ গড়ে তুলতে এসেছে এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের তরুণ প্রজন্ম ঐতিহ্যবাহী জিনিসের পরিবর্তে ফ্যাশনেবল জিনিসপত্র ব্যবহারের দিকে ঝুঁকছে। তাদের চাওয়া অনেক বেড়েছে। চাঁদখালি ও মোরেলগঞ্জের মতো গ্রামের বাজারে মেলা ও ধর্মীয় জমায়েতের স্থানে ব্যবসা চলে। আগে যদি একজন কৃষকের পরিবার সহ একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিমাপ করা হতো, তাহলে তা হতো জমির পরিমাণ এবং ধানের পরিমাণের পরিপ্রেক্ষিতে। বর্তমানে এটি প্রধানত হাতে থাকা নগদ অর্থের পরিমাণ দিয়েই নির্ধারিত হয়। সুন্দরবনের গ্রামীণ জনসাধারণ কলকাতার সঙ্গে সহজ রেল যোগাযোগের কারণে এখন ব্যাংকে টাকা জমা দেওয়ার সুবিধা পেয়েছে। চাল বাণিজ্য সুন্দরবনের অর্থনীতির একটি উল্লেখযোগ্য দিক। চাষিরা তাদের উদ্বৃত্ত ধান হাট বা বাজারে বিক্রি করে ফেলে। সুন্দরবনের আরেকটি শিল্প খাগড়ার সঙ্গে সম্পর্কিত, যা মাদুর এবং ঝুড়ি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভ্রমণপিপাসু মানুষদের কাছে সুন্দরবন ক্রমশ আকর্ষণীয় হয়ে ওঠার কারণে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে দারুণভাবে প্রভাব ফেলেছে। বন অধিদপ্তর পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানের প্রশাসন ও পরিচালনার দায়িত্বে। সুন্দরবনের পার্ক এলাকা দুটি রেঞ্জে বিভক্ত। রেঞ্জ ফরেস্ট অফিসাররাই এই পার্কের তত্ত্বাবধান করে। শিকারীদের হাত থেকে সম্পত্তি রক্ষা করার জন্য পার্কটিতে ভাসমান ওয়াচ স্টেশন এবং ক্যাম্পও রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য এবং পার্কটির বিভিন্ন পরিকল্পনার জন্য রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের কাছ থেকে আর্থিক সহায়তা পায়। এ নিয়েই আজকের পর্ব পর্যটন কেন্দ্র সুন্দরবন। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের আধিকারিকরা এখানকার স্থানীয় লোকদের জন্য এবং স্কুল ও কলেজের ছাত্রদের জন্য ব্যাখ্যামূলক ভ্রমণ এবং ক্যাম্পের আয়োজন করে। বায়োস্ফিয়ার প্রকল্পের উদ্দেশ্য এবং ম্যানগ্রোভ ইকোসিস্টেম সম্পর্কে আরও ভালো করে বোঝার জন্যই এই আয়োজন। সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে
অডিও ভিজুয়াল বক্তৃতা এবং সেমিনার আয়োজন করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে শিক্ষাগত এবং প্রশিক্ষণ কর্মসূচির বিকাশের উপর জোর দেওয়া হয়েছে। সাগরের দক্ষিণে ইকো ট্যুরিজমের জন্য একটি মেরিন পার্ক প্রস্তাব করা হয়েছে। দ্বীপ ভ্রমণের সুবিধার জন্যই এই পার্ক। ম্যানগ্রোভ উদ্ভিদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ম্যানগ্রোভ আর্বোরেটাম স্থাপন করা হয়েছে। ক্যানিং এলাকায় এমন একটি আর্বোরেটাম ইতিমধ্যেই রয়েছে। 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের কাজ করার প্রথম বছরে 800 হেক্টর ম্যানগ্রোভ রোপণ করা হয়েছিল এবং 1991 সালে প্রায় 1200 হেক্টর জমিতে 12 থেকে 16টি ম্যানগ্রোভ প্রজাতি রোপণ করা হয়। কাকদ্বীপ, দিয়াদ্বীপ এবং সাগরদ্বীপে পরপর 3 বছর 1990 থেকে 1992 পর্যন্ত বায়বীয় বীজ দ্বারা সমুদ্রমুখী এবং দূরবর্তী অঞ্চলে দ্রুত পরিবেশ পুনরুদ্ধারের প্রচেষ্টা করা হয়েছে। 1984 সালে বৃহত্তর সুন্দরবন টাইগার সংরক্ষণের মধ্যে একটি মূল এলাকা হিসেবে তৈরি পার্কটির আয়তন 514 বর্গ মাইল। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে বিভিন্ন জলজ এবং স্থলজ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। তাদের অনেকগুলি বিপন্ন বা বিলুপ্তির পথে। বিশেষ করে উল্লেখযোগ্য হল এই অঞ্চলে বিপুল পরিমাণে রয়্যাল বেঙ্গল টাইগার। সজনেখালি এলাকা জাতীয় উদ্যানের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দর্শনার্থীরা এখানে বৈচিত্র্যময় পাখি দেখতে আসে। উদ্যানটি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত করা হয়েছিল এবং ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত ছিল। জাতীয় উদ্যান ও সুন্দরবনের অভয়ারণ্য পর্যটকদের মূল আকর্ষণ। পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ এবং একটি জীবমণ্ডল সংরক্ষণ নিয়ে গঠিত। এটি গঙ্গার বদ্বীপ এবং সুন্দরবনের পশ্চিম অংশ। বদ্বীপ এলাকায় নগ্ন ম্যানগ্রোভ বনটি রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থানের মধ্যে একটি। এখানে জলের কুমিরের সঙ্গে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ প্রজাতি রয়েছে। বর্তমান সুন্দরবন জাতীয় উদ্যানটি আগে ছিল 1973 সালে সুন্দরবনের বাঘ সংরক্ষণ মূল এলাকা এবং 1977 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। 4 মে 1984 সালে জাতীয় উদ্যান হিসাবে প্রকাশ করা হয়। সজনেখালি অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের 24 পরগনায়। সুন্দরবনের সজনেখালির আয়তন 362 বর্গ কিলোমিটার। 1960 সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে অভয়ারণ্য হিসেবে প্রকাশ করে এবং 1976 সালে তা ঘোষণা করা হয়। অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। বঙ্গোপসাগরের কাছাকাছি মালালা দ্বীপে প্রায় 6 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই অভয়ারণ্যটি। এটি 1976 সালে অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। লইয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য হল পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার আরেকটি অভয়ারণ্য। বঙ্গোপসাগরের কাছে সপ্তমুখী মোহনায় এই দ্বীপটি। 1948 সালে এই বন অভয়ারণ্য হিসেবে প্রকাশ করা হয় এবং 1976 সালে প্রথম তা ঘোষিত হয়। এই অভয়ারণ্যটি সুন্দরবন বদ্বীপের অংশবিশেষ। এই জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ছাড়া ভাগলপুর কুমির প্রকল্প, সজনেখালি পাখিরালয় রয়েছে সুন্দরবনে। বাংলাদেশ অংশের সুন্দরবনের আয়তন প্রায় 6017 বর্গ কিলোমিটার। এর মধ্যে নদী, খাল ও খাঁড়ি রয়েছে প্রায় 1700 বর্গ কিলোমিটার। জালের মতো পরস্পর যুক্ত নৌপথের কারণে সুন্দরবনের প্রায় সব জায়গায় সহজেই নৌকায় যাওয়া যায়। সুন্দরবনের উন্নয়নের দায়িত্বে রয়েছে 2টি বন বিভাগ, 4টি প্রশাসনিক রেঞ্জ চাঁদপুর, শরণখোলা, খুলনা ও বুড়িগোয়ালিনী এবং 16টি বন। বনটি আবার 55টি ভাগে এবং 9টি ব্লকে বিভক্ত। 1993 সালে নতুন করে খুলনা বন সার্কেল গঠন করা হয়েছে। বন বিভাগের প্রশাসনিক প্রধান পদটি
খুলনা কেন্দ্রিক। 227 হেক্টর জমি নিয়ে রয়েছে সুন্দরবন পূর্ব বন্যপ্রাণ অভয়ারণ্য এবং 36,970 হেক্টর এলাকায় সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণ অভয়ারণ্য। এছাড়াও 71,502 হেক্টর এলাকা নিয়ে সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণ অভয়ারণ্য। এর সবকটি পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্র। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের জন্য পরিচিত সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রায় 110 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এছাড়াও এটি একটি টাইগার রিজার্ভ এবং একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, যা রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। নদী এবং সুন্দর মোহনা সহ এই অঞ্চলটি পর্যটকদের জন্য বিখ্যাত। সুন্দরবন জাতীয় উদ্যান সুন্দরবন বদ্বীপেরই একটি অংশ, যা বাংলাদেশে বিস্তৃত। এটি বিশ্বের মধ্যে একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে নোনা জলের কুমিরের মতো সরীসৃপ সহ বিভিন্ন ধরনের পাখি এবং প্রাণীর নানা প্রজাতি রয়েছে। এর পরিবেশগত ভারসাম্যের সরলতা এবং অনন্য রূপ দর্শকদের বিস্মিত করে। বিস্ময়ের কারণ এখানকার উদ্ভিদ এবং প্রাণী জগৎ। 1966 সাল থেকে সুন্দরবন একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং অনুমান করা হয় যে এখানে 400টিরও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। এই বনে সবচেয়ে বেশি সংখ্যক সুন্দরী গাছ রয়েছে। সুন্দরবন তার বিচরণশীল নদী, ঝর্ণা, খাঁড়ি এবং মোহনা সহ মরুভূমির প্রতীক। ভ্রমণ পিপাসুরা জঙ্গলের পাখি, বিশালাকার টিকটিকি, দাগযুক্ত হরিণ, বুনো শুয়োর এবং কুমিরও খুঁজে পেতে পারেন। সাইবেরিয়ান হাঁস এখানকার আরেকটি বিখ্যাত আকর্ষণ। এছাড়াও গরান, গেওয়া, ধুন্দুল, গর্জন, কাঁকড়া, সুন্দর এবং পশুর মতো 64টিরও বেশি জাতের ম্যানগ্রোভ রয়েছে। রয়েছে নীলকমল হিরন পয়েন্ট এবং কটকা ভিউ পয়েন্ট, যেখান থেকে প্রান্তরে চড়ে বেড়ানো প্রাণীদের দুর্দান্ত দৃশ্য দেখা যায়। সুন্দরবনের গভীরতা অন্বেষণ করার একমাত্র উপায় হল ম্যানগ্রোভ বনের নৌকা ভ্রমণ, কারণ এখানে কোনো জিপ সাফারি নেই। খাঁড়ি ও খালের মধ্য দিয়ে ভোরবেলা নৌকায় চড়ে পশু পাখি দেখার সেরা সময়। আগ্রহী পাখি পর্যবেক্ষকরা সুন্দরবন জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত সজনেখালি পাখি অভয়ারণ্যে যেতে পারেন। সুন্দরবন একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠায় অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করেছে, একথা বেশ জোর দিয়েই বলা যায়। পরবর্তী পর্বে আমরা জানব জনজীবনের মান উন্নয়নে কী ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে।